ঘরের ভেতর থেকে ভেসে আসছে একটা গোঙানির শব্দ। কোন নারী কাতরাচ্ছে। মেঝেতে পড়ে রয়েছে তার অর্ধ অচেতন আর অর্ধনগ্ন দেহ। তার শরীরের অনেকটা অংশ বিশ্রীভাবে পুড়ে গিয়েছে। গোটা ঘরে একটা দম বন্ধ করা গন্ধ যেন ঘুরপাক খাচ্ছে। একটি লোক তার সামনে দাঁড়িয়ে, কালো মোটা, চোখগুলো কুৎসিত আর ঠোঁটের কোণে এক বীভৎস হাসি। লোকটার শরীর থেকে ভুর ভুর করে বের হচ্ছে মদের গন্ধ। টলতে টলতে সেই নারী দেহের দিকে এগিয়ে যাচ্ছে লোকটি। অর্ধ অচেতন নারীটি প্রস্তুত হচ্ছে এক ভয়াবহ পরিণতির জন্য। কেউ জানে না একজোড়া চোখ সেটি দেখছে আড়াল থেকে, আর এক দুঃসহ ভয়ে আতঙ্কে তার মুখ ফ্যাকাশে হয়ে উঠছে। সে নিজেও জানে না কি ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে নিজের অজান্তেই পা বাড়িয়েছে সে। ঠিক তখনই একটা শব্দে সে চমকে পেছন ফিরে তাকালো, আর সঙ্গে সঙ্গেই এক মারাত্মক আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তার। একটি বাড়ি, বেশ কিছু মুহূর্ত, এক অন্ধকার অতীত, দম বন্ধ করা আতঙ্ক, গা ছমছমে ভয়, অনেকগুলো মুখোশ পরা মানুষের আনাগোনা এবং এক গভীর রহস্য একসাথে আজ বিভা ক্যাফেতে। আজ শুনবেন পবিত্র ঘোষের কলমে আমাদের চ্যানেলেই প্রথমবার প্যারানর্মাল ইনভেস্টিগেটর অনিরুদ্ধ সিরিজের গল্প মায়াকানন। আজ শুনবেন প্রথম পর্ব। আপনি চা বা কফি কিছু খাবেন? জিজ্ঞেস করল অনিরুদ্ধ। মেয়েটি দ্রুত মাথা নেড়ে নিজের অসম্মতি জানালো। শতরূপা অনিরুদ্ধর সামনে চেয়ারে বসেছিল। মেয়েটার দুর্বল শরীরটা বড় বেটির চেয়ারটির সঙ্গে যেন মিশে গেছে। তার ফ্যাকাশে মুখ এবং প্রায় কোটরের মধ্যে ঢুকে যাওয়া চোখ তার নির্ঘুম রাত এবং অনুচ্চারিত দুশ্চিন্তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল। নভেম্বর মাস, তেমন কিছুই ঠান্ডা পড়েনি, কিন্তু তবুও মেয়েটা একখানা ঢিলে ঢালা কার্ডিগান পরেছিল, যেন হেমন্তের বাতাসটুকুও তার হাড় কাঁপিয়ে দিচ্ছে। শহরের থেকে অনেকটা ভেতরে মফস্বলে অনিরুদ্ধর বাড়ি। বাড়ির সামনের বাগানটায় ওরা বসেছিল। এই বাগান অনিরুদ্ধর কাছে এক শান্তির আশ্রয়। পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলতা থেকে অবিচল ছোট্ট আরেকখানি জগৎ। পায়ের নিচে ছড়িয়ে এক টানা সবুজ ঘাস, আর মাঝে মাঝেই উজ্জ্বল ফুল এবং জুঁই ফুলের মৃদু সুগন্ধে মেখে থাকা এক পরিচ্ছন্ন বাতাস। অনিরুদ্ধর বয়স প্রায় 30-এর কাছাকাছি। তার বাড়িতে অতিথি এলে সেই বাগানেই তাদের নিয়ে এসে বসে, অন্তত দিনের প্রথম দিকটায়। শতরূপা মেয়েটি সাগ্নিকদার পরিচিত, সেই ওকে অনিরুদ্ধর কাছে পাঠিয়েছে। গতকাল রাতেই ফোনে কথা হয় শতরূপার সাথে। ফোনে তার গলা শুনেই অনিরুদ্ধর মনে হয়েছিল একবার অন্তত মেয়েটার সঙ্গে দেখা করা দরকার। শতরূপা চোখ নামিয়ে বসেছিল। অনিরুদ্ধ তার গভীর চিন্তাশীল দৃষ্টি দিয়ে শতরূপাকেই পর্যবেক্ষণ করছিল। মেয়েটার অবস্থা দেখে তারও মুখে এক প্রচ্ছন্ন উদ্বেগের ভাব দেখা দিল। সামান্য ঝুঁকে অনিরুদ্ধ জিজ্ঞেস করল, আপনি ডাক্তার দেখিয়েছেন বা মনোবিদ? মানে আমার কিন্তু চেনাশোনা ভালো কিছু ডাক্তার আছেন, আপনি যদি চান আমি বিনামূল্যেই। শতরূপার ঠোঁট সামান্য শক্ত হয়ে একখানা ক্লান্ত ম্লান হাসিতে পরিণত হল। ডাক্তার দেখিয়েছি আমি। ডাক্তার যশোধরা মিত্রর নাম শুনেছেন নিশ্চয়ই। ও, আপনি বুবুদির কাছে গেছিলেন? বেহালা শখের বাজারে বসেন, উনি তো দারুণ ডাক্তার। হ্যাঁ, তাই হবে, কিন্তু উনিও আমার কোনো সাহায্য করতে পারেননি। ও, আই সি। অনিরুদ্ধবাবু, বিশ্বাস করুন, ডাক্তার বা ওষুধ দিয়ে আমার
আমার কিছু হবে না। আসলে আমার কোনো অসুখ নেই। অসুখ হলে তো ডাক্তার কিছু করবে। আমার সঙ্গে যা হচ্ছে আমি কাউকে বোঝাতে পারছি না। আমি কোথায় যাই বলুন তো? মরা ছাড়া আমার আমার আর কোনো রাস্তা নেই। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। আপনি আমাকে সবকিছু ডিটেলসে বলুন, আমি দেখে নিচ্ছি। আমার ডাক্তার লাগবে না স্যার। আমার মানসিক শান্তি চাই। আমাকে আমাকে শান্তি এনে দিন। আমি আর পারছি না। আমাকে আমাকে শান্তি এনে দিন। শান্ত হও তুমি শতরূপা। মেয়েটার বয়স খুবই কম, বড়জোর 18, কিন্তু কোনো কারণে ভীষণ ভয় পেয়েছে। সাগ্নিক দন্ত তো তাই বলেছিল। যা যা ঘটেছে সব কিছু বলো, কিচ্ছু লোকাবে না। আমাকে নিজের দাদা মনে করে সবটা বলো, যাই হোক না কেন, কিচ্ছু চেপে রাখবে না। অনেক সময় না বলা কথা সবচেয়ে ভারী বোঝা হয়ে দাঁড়ায়। শতরূপা এবার সত্যিই শান্ত হলো। তার সন্ত্রস্ত চোখ দুটোয় হঠাৎই যেন নতুন করে আশার সঞ্চার ঘটেছে। অনিরুদ্ধর কাছ থেকে পাওয়া আত্মিক আশ্বাসে সে বোধহয় কিছু একটা আশ্রয় খুঁজে পেয়েছে। এক মুহূর্তের জন্য কিছু একটা ভেবে নিয়ে শতরূপা কাঁপা হাতে তার ব্যাগ থেকে একখানা ডায়েরি বের করল। কালো মোটা রঙের একটা নতুন ডায়েরি, বোধহয় কয়েকদিন আগেই সেটা কেনা। ডায়েরিটা অনিরুদ্ধর সামনের ওই ছোট্ট টেবিলটায় রেখে শতরূপা বলল, ঘটনা অনেক, মুখে বলতে গেলে খেই হারিয়ে ফেলবো। এটাতে আমি সব লিখে এনেছি। একটু সময় লাগবে, কিন্তু আপনি দয়া করে এখানেই বসে ডায়েরিটা পড়ুন। আমি আমি অপেক্ষা করছি। আপনি দয়া করে সবটা পড়ে আমাকে জানান। অনিরুদ্ধ ডায়েরিটা নিয়ে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল। এই ছোট্ট নোটবুকটারও স্বাস্থ্য শতরূপার চাইতে ভালো। অনিরুদ্ধ দ্রুত ডায়েরিটা খুলে সেই পাতাগুলো চোখ বুলিয়ে নিতে লাগলো। দাদা, আপনি কিন্তু এখনই আমাকে চলে যেতে বলবেন না। আপনি একটু পড়ুন আমার লেখাটা। আমি তোমার কোনো চিন্তা নেই শতরূপা, কিন্তু আমি এখনই তোমাকে যেতে দিতে পারবো না। ডায়েরিটা ভালো করে দেখতে দেখতেই অনিরুদ্ধ বলল। তারপর সেটা টেবিলে রেখে দিয়ে স্থির দৃষ্টিতে শতরূপার দিকে তাকিয়ে সে বলল, তুমি আপাতত সোজা হয়ে বসো, একদম শিরদাঁড়া সোজা করে, আর চোখটা বন্ধ করো। শতরূপা অনিরুদ্ধর দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তার চোখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু সেই চোখে এখন বিশ্বাসেরও আভাস দেখা যাচ্ছে। অনিরুদ্ধর ওপর আস্থা রেখেই পিঠ সোজা করে লম্বা হয়ে বসল সে। হাত দুটো আলগাভাবে কোলে রেখে ধীরে ধীরে চোখ বন্ধ করল। অনিরুদ্ধ লক্ষ্য করল চোখ বন্ধ করার প্রায় সঙ্গে সঙ্গেই তার চোখের মণি দুটো কাঁপতে শুরু করেছে। চোখটা বন্ধ রাখো শতরূপা, খুলবে না। কথাটা বলতে বলতেই অনিরুদ্ধ উঠে দাঁড়িয়ে পড়ল। দ্রুত শতরূপার পিছনে গিয়ে সে বলল, বুঝতে পারছি, চোখ বন্ধ করতে না করতেই দুঃস্বপ্ন দেখা শুরু করেছো তুমি। বলেই শতরূপার মাথার উপর হাত রেখে চোখ বন্ধ করল অনিরুদ্ধ। শতরূপার মুখের চামড়া কুঁচকে গেছে। চোখ বন্ধ রাখার এক মরিয়া প্রচেষ্টা সে করছে, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। সকালের রোদটাকে নিজেদের গাঢ় সবুজ জালিকা দিয়ে অনেকটাই মৃদু করে দিয়েছিল বাগানের গাছগুলো। এখন সেই রোদ ছড়িয়ে পড়ছিল বাগানটার ঘাসের গালিচার উপর এবং এক আলো ছায়ার খেলা সৃষ্টি করছিল। স্থির থাকো, ভয় পেও না। ভয়ের কিচ্ছু নেই, জানবে ঈশ্বর তোমার মধ্যেই রয়েছেন। ওম কলাকায়া বিদ্মহে কলাতিতায়া ধীমহি তন্নো কাল ভৈরব প্রচোদয়া। কথাগুলো বলে মৃদু স্বরে অনিরুদ্ধ অদ্ভুত এক মন্ত্র পাঠ করতে শুরু করল। ওম কলাকায়া বিদ্মহে কলাতিতায়া ধীমহি তন্নো কাল ভৈরব প্রচোদয়া। ওম কলাকায়া বিদ্মহে কলাতিতায়া ধীমহি তন্নো কাল ভৈরব প্রচোদয়া। শব্দগুলো প্রাচীন দেবনাগরী। তাদের ছন্দ প্রশান্তিকর হলেও শক্তিশালী। প্রতিটি উচ্চারণের মাধ্যমে অদ্ভুত এক শক্তি যেন বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ছিল। শতরূপার শক্ত হয়ে থাকা দেহ সামান্য শিথিল হয়ে এলো। তার ভারী শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে পড়ল এবং তার কুঁচকে থাকা মুখটাও একসময় আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো।
অনিরুদ্ধ শতরূপার মাথা থেকে হাত নামিয়ে চুপচাপ আবার তার সামনের চেয়ারটা এসে বসে পড়ল। শতরূপা তখনও শটান বসে, তার দু চোখ বন্ধ, চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি। গভীর ঘুমে তলিয়ে গেছে সে। এখানে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে অনিরুদ্ধ ডায়েরিটা আবারও হাতে তুলে নিল। পরিবেশটা অস্বাভাবিকভাবে নীরব হয়ে আছে, যেন পুরো পৃথিবী উত্তেজনায় শ্বাস প্রশ্বাস চেপে বসে রয়েছে। প্রথম পাতাটা খুলে নীল কালির অবিন্যস্ত লেখাগুলোর উপর হাত বুলিয়ে নিয়ে অনিরুদ্ধ পড়া আরম্ভ করল। বাড়িটার নাম মায়াকানন। সেখানে পা ফেলার সাথে সাথেই আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে পড়েছিল। এত বড় বাড়ি এর আগে আমি একমাত্র সিনেমাতেই দেখেছি। আভিজাত্য এবং রাজকীয়তার আলো মেখে থাকা বাড়িটা কিছুটা যেন রহস্যজনকও বটে। বিরাট কোর্টইয়ার্ডে দাঁড়িয়ে আমি চারদিকটা দেখতে লাগলাম। কাঁধের ব্যাগটা বোধহয় সরে যাচ্ছিল। ঠিক ঠিক সেই মুহূর্তে আমি লক্ষ্য করলাম বাড়ির ভিতর থেকে একজন দীর্ঘদেহী পুরুষ, বয়স ওই 40-এর কাছাকাছি হবে, মার্জিত ভঙ্গিতে মাথা নাড়িয়ে আমাকে অভ্যর্থনা করলেন। তুমি নিশ্চয়ই শতরূপা, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আমি অভিরূপ চক্রবর্তী। আমার সঙ্গেই ফোনে কথা হয়েছিল। চলো আমার মায়ের কাছে নিয়ে যাই তোমাকে। কিছু বলার আগেই সবুজ টি শার্ট আর ছাই রঙের জিন্স পরিহিত ভদ্রলোকটির পিছনে পিছনে হাঁটছি। একটু পরেই লিফটে করে উঠে আমরা 3 তলায় চলে এলাম। লিফট থেকে বেরিয়ে অভিরূপ বাঁ দিকে ঘুরে দ্রুত পা চালিয়ে দীর্ঘ করিডোর ধরে হাঁটতে শুরু করলেন। বাড়িটার ভিতরটাও তার বাইরেটার মতোই স্তম্ভিত করে দেওয়ার মতো। উঁচু সিলিং, মসৃণ কাঠের মেঝে আর ভারী পর্দার ফাঁক দিয়ে আসা ম্লান আলো গোটা পরিবেশটাকে গম্ভীর এবং শীতল এক অনুভূতি প্রদান করছিল। লম্বা হলের শেষে একটা ঘরে গিয়ে ঢুকলাম আমরা। জানালার পাশে থাকা চেয়ারে বসে থাকা এক বৃদ্ধ মহিলার দিকেই নজর গেল। তার বাঁ পায়ে প্লাস্টার, জানলা দিয়ে বাইরে কিছু একটা দেখছেন। আমরা ভিতরে গিয়ে দাঁড়াতে তিনি জানলা দিয়ে চোখ সরিয়ে আমাদের দিকে তাকালেন। আমাকে দেখে তাঁর তীক্ষ্ণ ধূসর চোখগুলো সংকুচিত হলো। তার মুখের ভাঁজ এবং তার অভিব্যক্তি থেকে আমার প্রতি একটা অমর্যাদা স্পষ্ট টের পেলাম, যেন বহুকালের পুরনো কোনো শত্রু তার সামনে এসে দাঁড়িয়েছে। মা, এটাই শতরূপা, এর কথাই তোমাকে বলেছিলাম। আর শতরূপা, ইনি আমার মা মণিকর্ণিকা চক্রবর্তী। তুমি ওকে মণিমা বলে ডাকবে। আমি একবার মহিলার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। মণিকর্ণিকা চক্রবর্তী। প্রথমে কিছু বললেন না, তিনি শুধু আমাকে খুঁটিয়ে দেখলেন। তার দৃষ্টি আমার জীর্ণ জুতোর ওপর থেকে আমার তাপ্পি দেওয়া কুর্তির ওপর এসে থামল। তিনি কথা বললেন। তোমার বয়স কত মেয়ে? 21। দেখে তো আরো ছোট বলে মনে হচ্ছে। যাই হোক, পড়াশোনা কতদূর? মাধ্যমিক দিয়েছিলাম, কিন্তু তারপরে আর পড়তে পারিনি। ওই ঢের, মেয়ে ছেলের আবার এত পড়াশোনা কিসের? তা তোমার বয়স্ক মানুষদের দেখাশোনা করার অভিজ্ঞতা আছে তো? হ্যাঁ, গত 2 বছর ধরে করছি। তোমার কি মনে হয় তুমি আমাকে দেখাশোনা করতে পারবে? কয়েক মাস আগেই এক বন্ধুর দিদিমার দেখাশোনা করেছি মণিমা। আমি জানি কিভাবে এসব কাজ করতে হয়। তিনি অভিব্যক্তিহীন মুখে চেয়ে রইলেন। সাধারণ কোনো বৃদ্ধার দেখাশোনা করা আর তাঁর দেখাশোনা করার মধ্যে পার্থক্য আছে, সেটা তার মুখ দেখিয়ে বুঝেছিলাম। ঠিক আছে বাবু, ওকে আমার ওষুধের লিস্টটা দে, আর কখন কি খাবো, কখন স্নান করব সব রুটিন বুঝিয়ে দে। অভিরূপ এগিয়ে গিয়ে একটা কাঠের গোলাকার টেবিল থেকে একটা ফুলস্কেপ কাগজ তুলে এনে আমার হাতে দিল। এটা হলো মায়ের মেডিসিন শিডিউল, আর মায়ের রুটিন আমি তো ফোনেই বলে দিয়েছি। হ্যাঁ, আমি সব নোট করে নিয়েছি। কাল তাহলে সকাল সকাল চলে এসো। কথাটা বলে মণিমা মুখ ঘুরিয়ে আবার জানালার বাইরে তাকালেন। অভিরূপ আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন।
দেখলাম দামি শাড়ি পরা একজন মাঝবয়সী মহিলা দরজার বাইরে আমাদের বের হওয়ার অপেক্ষায় ছিলেন। মণিমার সাথে মহিলার মুখের একটা সূক্ষ্ম মিল আছে। আমরা বেরিয়ে আসতেই উনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ওই যিনি ঘরে ঢুকলেন উনি আমার বোন অপরাজিতা। আজ ও থাকবে মায়ের সাথে। কাল থেকে তুমি চলে এসো। গতকাল দুপুরে অ্যাকচুয়ালি ওই মা বাথরুমে স্লিপ করে বা হাঁটু ফ্র্যাকচার করে বসে। যাই হোক, তুমি আগামীকাল সকাল 8টা নাগাদ চলে এসো, কেমন? আর শোনো, মায়ের বয়স 70 হলেও উনি কিন্তু যথেষ্ট স্ট্রং, আর ওনার মেজাজ একটু চড়া, তাই একটু সমঝে চলবে। মোটামুটি 2 মাস লাগবে প্লাস্টার কাটতে। ততদিন তুমি মায়ের কাছেই থাকবে। আর ওই ঘরে যে সোফাটা দেখলে, ওটা কিন্তু সোফা কাম বেড। ওটার পাশে দেখবে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে সোফা থেকে বেডে কনভার্ট করতে হবে, কেমন? আরও নানা কথা বলতে বলতে অভিরূপ আমাকে নিয়ে দোতলায় নেমে এলেন। চলো, তোমার সঙ্গে আমার স্ত্রী আর পুত্রের পরিচয় করিয়ে দিই। সেই সঙ্গে একটু জলখাবার খেয়ে নেবে। একটু পরেই আমি নিজেকে বিরাট একটা হল ঘরে আবিষ্কার করলাম। এমন রাজকীয় একটা ম্যানশনের খাওয়ার জায়গাটাও রাজকীয় হবে সেটা বলাই বাহুল্য। একটু আগেই মণিমাকে দেখলাম। তিনি যে ঘরটায় বসেছিলেন বোধহয় সেটুকু জায়গায় আমাদের গোটা বাড়িটাই এসে যাবে। এই হল ঘরটি মণিমার ঘরেরও প্রায় 5 গুণ বড়। কোনো ঘর যে এত বড় হতে পারে আমার সেটা ধারণাই ছিল না। ঘরটার সৌন্দর্য এবং সাজসজ্জা এই বাড়ির বাসিন্দাদের ধন সম্পদের মৃদু আভাস দিচ্ছিল। হলের মাঝ বরাবর যে লম্বা টেবিলটা রাখা ছিল, আমি সেটার পাশের একটা চেয়ারে বসেছিলাম। টেবিলের প্রান্তে অর্থাৎ হেড অফ দ্য টেবিলের চেয়ারটায় মণিকর্ণিকা বসে। আমি সেটা বুঝতে পারলাম, কারণ যে চেয়ারটা ওখানে রাখা ছিল অবিকল ওরকম আদলের চেয়ারে মণিমা নিজের ঘরে বসেছিলেন। আমার উল্টো দিকে টেবিলের অপর প্রান্তে বসেছিলেন অভিরূপের স্ত্রী দোলন। এক কথায় দুর্দান্ত সুন্দরী এক নারী। টান টান চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করছিলেন। তার পাশে বসেছিল তাদের ছেলে ইভান, বয়স ওই 12 হবে। তার মুখ একটা কমিক্স বইয়ে ডুবেছিল। আমার দিকে তার বিশেষ একটা মনোযোগ ছিল না। খাবারটি অত্যন্ত রাজকীয়ভাবে পরিবেশন করা হয়েছিল। পোর্সেলিনের বড় বড় বাটিতে সাজানো মোমো, ধোঁয়া ওঠা সবজি তরকারি, সাদা ভেজ নুডলস, মোটা হাতরুটি এবং নানা রকম ফল আর মিষ্টি। খাবারগুলো দেখতে এতটাই সুন্দর যে মনে হচ্ছিল খাবার আগে সবগুলোর ছবি তুলে রাখি। নিজেকে রাজকুমারী বলে মনে হচ্ছিল। জীবনে এর আগে কখনো এমন সাজানো ভোজ আমি পাইনি। একজন মহিলা, নাম বোধ হয় তনিমা, আমাকে বলল, কি খাবে বলো? সত্যি কথা বলতে কি, আমার খিদে পেয়েছিল ভালোই। সকালে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন এত খাবার দেখে সবকিছুই খেতে ইচ্ছা করছিল। আরে তাড়াতাড়ি বলো। মোমো খাও তো? এবার শান্ত গলায় জিজ্ঞেস করলেন দোলন। চিকেন মোমো আমার প্রিয়, কিন্তু সকালে ঠিক। তনিমাদি, ওকে তুমি রুটি আর তরকারিই দাও, সাথে মিষ্টি দাও 2টো। আপাতত খাক, পরে যদি ওর কিছু লাগে আমি তোমায় জানাবো। দোলনের কথায় তনিমা আর আমি দুজনেই স্বস্তি পেলাম। তনিমা এই বাড়ির খাবার দাবারের ব্যাপারটা দেখে। সকালের ব্রেকফাস্ট রেডি করে এখন বোধ হয় তার দুপুরের রান্না তদারকি করতে যাওয়ার কথা। কিন্তু আমি কি খাবো না খাবো ঠিক করতে পারছিলাম না বলে তারও কিচেনে যাওয়া হচ্ছিল না। তনিমা দ্রুত একটা বড় গোল স্টিলের থালায় আমার খাবার তুলে দিয়ে আমার সামনে রাখল। তারপর একটা গ্লাসে ফলের জুস ঢালতে ঢালতে বলল, আজ আমি দিয়ে দিচ্ছি, কাল থেকে নিজে খেয়ে নেবে, আমার অত সময় নেই। খাবার দিয়ে তনিমা বেরিয়ে গেল। আমি প্লেটের দিকে তাকিয়ে রইলাম। মোটা মোটা 2টো গোল রুটি, পাশে একটা বাটিতে সবজি। আমি কাঁটা আর ছুরি দিয়ে একটা রুটি কেটে সেটা মুখে দিলাম। ভেতরে ডালের পুর দেওয়া নরম রুটিটা মুখে যেতেই আমার তৃপ্তিতে চোখ বন্ধ হয়ে এলো। বাহ, এই তো সমস্ত টেবিল ম্যানার্স জানা আছে দেখছি। আমি অত্যন্ত সচেতনভাবে খাচ্ছিলাম। এমন খাবারে অভ্যস্ত ছিলাম না, তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করছিলাম। প্রতিটি গ্রাস আমি খুব যত্ন নিয়ে খেয়েছি। আমার নড়াচড়া ছিল ধীর এবং নিখুঁত। দোলনের চোখ এক মুহূর্তের জন্য আমাকে ছাড়েনি। অভিরূপ দূরে একটা চেয়ারে বসেছিলেন, পায়ের উপর পা তুলে নিউজ পেপার পড়ছিলেন।
সামনের একটা ছোট টেবিলে বোধহয় কফি রাখা ছিল। ওর পোশাক আশাক দেখে ওকে জাজ করো না দোলা, আজকাল মেয়েরা কিন্তু খুব স্ট্রিট স্মার্ট হয়। এর আগে আমি যে বাড়িতে কাজ করতাম তাদের কাছেই টেবিল ম্যানার্স শিখে নিয়েছিলাম। আমরা তো তাহলে ঠিক লোককেই পেয়েছি। আমাদের বাড়ির জন্য তোমার মতো স্মার্ট মেয়ে আইডল। খাওয়া শেষ করে ডাইনিং ঘর থেকে বেরিয়ে এলাম। অভিরূপ, দোলন আর ইভানও বেরিয়ে এলো আমার সঙ্গে। শতরূপা, আমার একটু কাজ আছে, আমাকে তাহলে এবার যেতে হচ্ছে। বলেই তিনি ইভানের হাত ধরে বললেন, বাবাই তুমি আমার সঙ্গে চলো, তোমার ড্রয়িং টিচার এখনই আসবেন, চলো। এই বলে তিনি হন হন করে বেরিয়ে গেলেন। আমি একটু নিচের বাগানটা ঘুরে দেখতে পারি? কৌতূহলটা অনেকক্ষণ ধরেই মনের মধ্যে জাগছিল, এখন বলেই ফেললাম। হ্যাঁ নিশ্চয়ই, লিফটে করে নিচে চলে যাও, ঘুরে ঘুরে দেখো, কিন্তু ফুল ছিঁড়বে না প্লিজ। না না না, ছি ছি, ফুল তো গাছের সন্তান, সন্তান থেকে তার মাকে কেউ আলাদা করে? আমার কথা শুনে দোলনের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। হাসি হাসি মুখটা হঠাৎই ব্যথা দূর হয়ে গেল। ভালো বললে তো কথাটা। জানো তো, এই বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নেওয়া হয়েছে। তরুণের কথা শুনে আমি চমকে উঠলাম। এসব কি বলছেন? কার বাচ্চা কেড়ে নেওয়া হয়েছে? এসো আমার সাথে, বলছি। দোলন আমার হাত ধরে দোতলার একটা ঘরে নিয়ে এলো। বাকি ঘরগুলোরই মতো এটাও বেশ বড়। সাজানো গোছানো ঘরটার একটা দেওয়ালের দিকে চোখ চলে গেল। সেখান থেকে ঝুলছে একটা বড় ফ্রেমে বাঁধানো পেইন্টিং। বড় লোকদের বাড়িতে এরকম পেইন্টিং থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু পেইন্টিংয়ের মানুষটাকে দেখেই আমার মাথাটা কেমন যেন করে উঠল। এক নারীর প্রতিকৃতি, রাজরানীর মতো বেশভূষা, দুই চোখে আত্মবিশ্বাস এবং বিষাদের এক অদ্ভুত মিশ্রণ। তিনি পরেছিলেন লাল পাড় গাঢ় সবুজ রঙের শাড়ি। তার ঘন কালো চুল একপাশে নেমে গেছে ঝর্ণার মতো, এবং তার গলা থেকে ঝুলছিল একটি লকেট। শিল্পী তাকে এমনভাবে এঁকেছেন যেন তিনি যে কোনো মুহূর্তে ফ্রেমের বাইরে বেরিয়ে আসবেন। ছবিটার সামনে একটা ফুলদানিতে রাখা আছে তাজা ফুলের সম্ভার, আর সেই সঙ্গে ফুলদানির দুপাশে জ্বলছে দুটো প্রদীপ। কে ইনি? পেন্টিং থেকে চোখ না সরিয়েই আমি জিজ্ঞেস করলাম। মেনকা চক্রবর্তী, অভিরূপের প্রথম স্ত্রী। আমি ঠিক কিভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারলাম না। নিজের স্বামীর আগের বিয়ের কথা এত স্বাভাবিকভাবে বলতে এর আগে কাউকে আমি দেখিনি। আমি আমতা আমতা করে বললাম, বাহ, মানে বাহ, বেশ সুন্দরী ছিলেন তো। হ্যাঁ, তা তিনি ছিলেন, তবে সেই সঙ্গে তিনি ছিলেন ব্যক্তিত্বময়ী। মেনকার একটা মেয়েও ছিল, নাম ছিল সুকন্যা। সুকন্যা? আমার বুকটা ধক করে উঠল। এই নামের আমি কাউকেই চিনি না, তবু নামটা খুব চেনা মনে হতে লাগলো। হ্যাঁ, আচ্ছা, তোমার বয়স কত হবে? আমার আমার বয়স 21। আরে এত টেনশন কিসের বয়স বলতে? তুমি তো আজকালকার মেয়ে, বয়স বলতে লজ্জা করে নাকি? আমার বয়স 30। নাও, বলে দিলাম। আমি কি বলবো বুঝতে পারলাম না, তবে এটুকু বুঝলাম দোলন খুব মিশুকি। হয়তো সেইভাবে কথা বলার মানুষ পায় না, তাই আজ আমাকে পেয়ে এত কিছু বলছে। সুকন্যা আজ থাকলে তোমার বয়সেরই হতো, কিন্তু দোলন কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। নিজেকে সামলে নেওয়ার জন্য এক মুহূর্ত সময় নিল। সুকন্যা বেঁচে নেই? 4 বছর বয়সে শতরূপা নিরুদ্দেশ হয়ে যায়। কেউ মনে হয় ওকে কিডন্যাপ করে নিয়েছিল। ওর মা মেনকা, তিনি প্রতিজ্ঞা করেছিলেন মেয়েকে খুঁজে বের করবেন, কিন্তু মেয়ে নিখোঁজ হওয়ার ঠিক 1 সপ্তাহের মাথায় তিনিও এই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যা? আমি তোমাকে এসব বলে রাখছি কারণ এমনিতেই হয়তো তুমি কিছুদিন পর জানতে পারবে। আমার শাশুড়ি মা মাঝে মধ্যে রাতে ভুল বকেন,
আত্মহত্যা, ছাদ থেকে ঝাঁপ দেওয়া, এসব কথা শুনে ভয় পেতে পারো। এর আগেও তো এরকম হয়েছে, তাই তোমাকে আগাম জানিয়ে রাখলাম আর কি। আমি আর কি বলি, ছবির মহিলার দিকেই অবাক হয়ে চেয়ে রইলাম। দোলন বলেছিল বাগানের কোনো কিছুতে হাত না দিতে, তাই খুব সাবধানে হাঁটছিলাম। খেয়াল রাখছিলাম যাতে কোনো গাছপালার সঙ্গে আমার ঠেকাঠেকি না হয়ে যায়। খুব শান্তি ছিল বাগানটায়। আমি সেই শান্তি বিঘ্নিত করতে চাইছিলাম না। কেন জানি না মনে হচ্ছিল বাগানের প্রতিটা গাছ আমার দিকেই দেখছে। মুরাম বিছানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বুঝতে পারছিলাম না আমার পায়ের শব্দ নাকি ওরা নিজেদের মধ্যে ফিসফিস করছে। ব্যাপারটা লক্ষ্য করলাম একটা গোলাকার রাস্তা ঘুরে বাড়ির পিছন দিকটায় আসার পর। শুরুতে কিছুই মনে হয়নি, মনে হলো জল। বাগানের পিছনের রাস্তাটা কেউ হয়তো জল দিয়ে ধুয়েছে। পাশের ঝোপটার পাতাগুলো ভিজে গিয়ে ঝলমল করছে। কিন্তু হঠাৎই খেয়াল হলো পাতার রংটা একটু যেন অস্বাভাবিক মনে হচ্ছে। রাস্তার মুরামের রংটাও যেন একটু অদ্ভুত। হতে পারে ছায়ার জন্য ওরকম দেখাচ্ছে, কিন্তু পাতাগুলো আবার যেন চকচক করছে। ছায়ায় ঢাকা থাকলে চকচক করার তো কথা নয়। কথাগুলো ভাবতে ভাবতে আমি কয়েক পা এগিয়ে চমকে গেলাম। রাস্তাটা কালচে লাল, পাতাগুলোও তাই। কেউ যেন আমার কানে কানে বলল, ওটা রক্ত। আমার শ্বাস রুদ্ধ হয়ে এলো। আমি চোখ সরিয়ে নিতে পারলাম না, বরং যন্ত্রচালিতের মতো আরও কয়েক পা এগিয়ে গেলাম ঝোপটার দিকে। স্পষ্ট দেখলাম মুরামের রাস্তাটা ভিজে গেছে তাজা রক্তে, আর সেই রক্তের ধারা রাস্তার সামান্য ঢাল বেয়ে নেমে গেছে পাশের বাগানে। গাঢ় লাল রঙের ফোঁটা চকচক করছিল সবুজ পাতাগুলোর উপরে। কিন্তু এত রক্ত কেন? আর কার? কোনো জানোয়ারের নাকি মানুষের? একবার মনে হলো বাড়িতে প্রচুর চাকর বাকর হয়তো মাছ বা মাংস কেটেছে এখানে বসে, কিন্তু সেটাও বা হয় কি করে? মাছের আঁশ বা মুরগির পালক দেখতে পাচ্ছি না তো। আর মাছ বা মাংস কাটলেও এত বেশি রক্ত থাকার তো কথা নয়। বাগানের প্রতি বাড়ির মালিক পক্ষ যত্নবান, চাকর বাকর এইভাবে নোংরা করবে না বলেই তো মনে হয়। হঠাৎ মনে পড়ল গোল রাস্তাটা খোঁড়ার সময় একজন বয়স্ক লোককে দেখেছিলাম। বাগানের ভেতর কাজ করছেন, বোধহয় মালি। আমি ছুটে আবার সেই গোল রাস্তাটার কাছে গিয়ে দাঁড়ালাম। বুড়োটা তখনও কাজ করছে, তার মাথায় গামছা বাঁধা। দাদু, ও দাদু! আমার ডাক শুনে সে তাকালো। একটু এদিকে আসুন না। কে? আরে এদিকে আসো না তাড়াতাড়ি। বুড়ো উঠে দাঁড়িয়ে মাথা থেকে গামছা খুলে মুখের ঘাম মুছতে মুছতে এগিয়ে এলো। আগে কি হই? তাড়াতাড়ি এসো। আমি তার হাত ধরে তাকে নিয়ে চলে এলাম বাড়িটার পিছনে। এই দেখো, এই কথা শেষ করতে পারলাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি। আরে আগে কি দেখবো? দেখান কি দেখবো? আমি লোকটার হাত ছেড়ে এদিক ওদিক দেখতে লাগলাম। একবার মনে হলো ভুল জায়গায় নিয়ে এসেছি হয়তো, কিন্তু সেটাই বা হয় কি করে? এই তো এই তো সেই বড় গাছটা, এর নিচেই তো দেখেছিলাম ঝোপটা। সেই ঝোপটা এখনো আছে, কিন্তু রক্ত কই? রাস্তাটাও পরিষ্কার শুকনো। মুরামের কাকুরগুলোর সঙ্গে শিশির ছাড়া আর কিচ্ছু মিশে নেই। এখানে আমি আমতা আমতা করতে লাগলাম। লোকটা দেহাতি ভাষায় গজগজ করতে করতে চলে গেল। আমি পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এত বড় ভুল হলো আমার কি করে, সেটা ভাবতে ভাবতেই আমি বাড়িটার দিকে তাকালাম। ধীরে ধীরে আমার চোখ গেল বাড়িটার মাথায়। 4 তলা বাড়ি। হঠাৎই কটা কথা আমার মাথায় খেলে গেল। ছাদটায় রেলিং তেমন উঁচু নয়, কেউ চাইলেই সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়তে পারে, এবং সেটা যদি হয় তাহলে সে এসে পড়বে ঠিক এখানে, এই রাস্তায় যেখানে আমি দাঁড়িয়ে। মেনকা কি ছাদ থেকে লাফিয়ে এখানেই পড়েছিল? আমাকে কি সে কিছু বলতে চায়? এই বাড়িতে কি তাঁর আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে? কথাগুলো মনে হতেই দিনের বেলাতেও আমার গাটা কেমন শিরশির করে উঠল। আমি হন্তদন্ত হয়ে চক্রবর্তী বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। মনে মনে ঠিক করলাম আর ওই বাড়িতে আমি যাব না। সেদিন রাতে ঘুম এলো অনেক কষ্টে, আর যখন এলো তখন সেটি আমাকে এক দুঃস্বপ্নের জগতে টেনে নিয়ে গেল। আমি নিজেকে চক্রবর্তীদের সেই বিশাল প্রাসাদ মায়াকাননের ভিতর হারিয়ে যেতে দেখলাম। করিডোরগুলো যেন অন্তহীন এক গোলক ধাঁধার মতো প্রসারিত।
বাতাস ভারী এবং এক ধরনের তীব্র গন্ধে ভরা। গন্ধটা টায়ার পোড়ার গন্ধের সাথে আরও একটা কিছুর গন্ধ। গন্ধটা এতটাই তীব্র যে সেটা নাকে লাগতেই আমার পেটটা মোচড় দিয়ে উঠছিল। গোলকধাঁধা থেকে বের হবার পথ খুঁজছিলাম আমি, কিন্তু অন্ধকার করিডোর ধরে যতই এগোচ্ছি ততই যেন আরও গভীরে ঢুকে যাচ্ছি। হঠাৎই করিডোরের দেওয়ালে ঝুলতে থাকা একটা বিরাট ডিম্বাকৃতি আয়নায় নিজের অবয়ব দেখে চমকে উঠলাম। আরে এটা কি আদৌ আমি? ভালো করে দেখলাম, খালি পায়ের ছোট্ট ফ্রক পরা। কত বয়স হবে আমার? 4 কি 5? গন্ধটা আরো তীব্র হচ্ছিল, আর চারপাশের ছায়াগুলো আরো গাঢ় হচ্ছিল। ঠিক তখনই আমি শুনলাম একটা কম্পমান কাতর স্বর, যেন একজন মহিলা যন্ত্রণায় ছটফট করছে। কয়েক পা এগিয়ে যেতেই একটা ঘরের বন্ধ দরজার কাছে এসে একটা জড়ানো গলার মহিলা কণ্ঠ শুনতে পেলাম। আমাকে 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 হাসপাতালে নিয়ে চলো। দরজার পাশে একটা জানলাও ছিল। আমি ধীরে ধীরে নিজের ছোট্ট হাতটা দিয়ে জানলার পাল্লাটা সরাতেই যা দেখলাম তা আমার শ্বাস আটকে দিল। দেখলাম ঘরের ভিতর মাটিতে পড়ে আছে একজন মহিলা। হাত পা কুঁকড়ে শুয়ে আছে সে। তার শরীরের উপরের দিকটা প্রায় অর্ধেকটা আগুনে পুড়ে গেছে। মুখের ত্বক বিকৃত, চামড়া গলে গিয়েছে। তার হাত দুটো কাঁপছিল, যেন নিজের শরীরটার ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে। শরীরের উপরে কাপড়টা লেপটে রয়েছে, তার কোমরের নিচে কাপড় নেই, সেখানটাও ঝলসে রয়েছে, কালচে রক্ত মেঝেতে জমাট বাঁধা। আমাকে বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও, আমাকে 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 বাঁচাও। আমি চিৎকার করতে চাইলাম, পালাতে চাইলাম, কিন্তু পা যেন জমে গেছে। একেবারে স্থবির হয়ে পড়েছিলাম। মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো। দরজার ফ্রেম শক্ত করে ধরে থাকার চেষ্টা করলাম। মেয়েটা কে? এর এমন অবস্থা হলো কি করে? এইসবই ভাবছি, এমন সময় হঠাৎ করে একটা লোক ঘর লাগোয়া বাথরুম থেকে প্যান্টের চেন তুলতে তুলতে বেরিয়ে এলো। মোটা সোটা চেহারা, চুল এলোমেলো, চোখ রক্তবর্ণ। বাঁচাও গো, কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। লোকটা সেটা শুনে নিঃশব্দে হাসলো। তার সেই হাসি আমার মেরুদণ্ডে কাঁপন ধরিয়ে দিল। আমাকে আমাকে হাসপাতালে নিয়ে চলো, হাসপাতালে নিয়ে চলো। শুকর, আর একবার কথা বল, গলায় পা তুলে দেবো তো। আমাকে আমাকে কষ্ট দিয়ে কি পাচ্ছ তুমি? কি পাচ্ছ তুমি? লোকটা এমন বিশ্রী শব্দ করে হাসতে লাগলো, অনেকটা যেন নেকড়ে রক্তের স্বাদ পেয়ে চুকচুক শব্দ করে ডাকছে। হাসতে হাসতে লোকটা পাশের একটা টেবিল থেকে বোতল নিয়ে নিজের গ্লাসে মদ ঢালতে শুরু করলো, যেন সেই মুহূর্তটা সে উপভোগ করছে। এমন নির্মমতা দেখে আমার গাটা গুলিয়ে উঠছিল। আমি চিৎকার করতে চাইলাম, তাকে থামাতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে একটাও শব্দ বের হলো না। কি এক অদ্ভুত মন্ত্র যেন বেঁধে ফেলেছে আমাকে। আমি কি করব না করব ভাবছি, এমন সময় শুনলাম, ও ও ও জ্বালা করছে, জ্বলছে, 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 জ্বালা করছে। মেয়েটা আবারও কাতরে উঠল এবং লোকটা বলে উঠল, জ্বলছে বুঝি? জল খাবে? চল না।
চল। ও ও জ্বালা করছে, জ্বালা করছে। বলেই মেয়েটার পুড়ে যাওয়া শরীরে মদ টানতে লাগলো। মেয়েটার যন্ত্রণায় চিৎকার করে উঠলো। আর আর আমিও সেই সঙ্গে চিৎকার করে উঠে বসলাম। আমাদের ঘরটা ছোট ছোট। বিছানাটায় আমি, আমার দিদি আর তার 3 বছরের বাচ্চা মেয়ে ঘুমায়। মেঝেতে বিছানা করে শুয়ে থাকে মা আর পিসি। বারান্দায় খাটিয়ায় বাবা ঘুমায়। আমার চিৎকারে সকলে জেগে উঠল। বাবা অবশ্য চুল্লুর নেশা করে ঘুমাচ্ছিল, সে উঠল না। সবাই আমাকে নানা রকম প্রশ্ন করতে লাগলো, কিন্তু আমি কারো কোনো কথার উত্তর দিতে পারলাম না। জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। মায়ের সেই দেখে মুখ ভার হয়ে গেল। সবে নতুন কাজ পেয়েছি, একদিন যেতে না যেতেই অসুস্থ হলে টাকা আসবে কি করে? দিদির বাচ্চাটা উসখুস করতে শুরু করেছে দেখে দিদি তাকে নিয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। একমাত্র পিসি আমার মাথায় হাত দিয়ে বলল, জ্বরে তো গা একেবারে পুড়ে যাচ্ছে, দাঁড়া জলপট্টিটা দিতে হবে। আমি মাথা নেড়ে বললাম, জলপট্টির দরকার নেই। কিন্তু পিসি শুনল না। সবাই শুয়ে পড়ল, কিন্তু পিসি আমার মাথার পাশে মেঝেতে হাঁটু মুড়ে বসে মাথায় জলপট্টি করে চলল। আমি চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু স্বপ্নে দেখা তখ্ত সেই মহিলার আরতি তখনও আমার কানে বাজছিল। আর সেই পিশাচ সম লোকটার বিভৎস হাসি আমার মনের মধ্যে গভীর ক্ষত তৈরি করেছিল। আমার মন বলছে ওই মায়া কারণে কিছু না কিছু একটা ঘটেছে, আর আমাকে কেউ হয়তো কিছু একটা বলার চেষ্টা করছে। হয়তো আমিও জড়িয়ে আছি সেই রহস্যের সাথে। পরদিন সকালে অনিচ্ছা সত্ত্বেও আমাকে মায়াকানন যেতে হলো। মাসে 12,000 টাকা পেলে আমার পরিবার ধন্য হয়ে যায়। তার উপর ওখানে থাকলে আমারও খাওয়াটা ওখানে হয়ে যায়। তাই আমার পরিবারের খরচা থেকে অনেকটাই চাপ কমে। পিসির সারা রাত অক্লান্ত সেবায় আমার জ্বর নেমে গেছিল অনেকটাই। তাই বেশি না ভেবে বেরিয়ে পড়েছিলাম। আমার আসার কথা 8টায়, কিন্তু আমি সেদিন পৌঁছালাম 8:30টার কয়েক মিনিট আগে। আমি ঘরের ভেতর ঢুকেই দেখলাম মণিমা চেয়ারে বসে আছেন। তার মুখ একেবারে পাথরের মতো কঠিন, চোখে রাগ আর হতাশার মিশেল। পাশে একজন পরিচারিকা দাঁড়িয়েছিল। আমাকে দেখেই সে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। মাথা নিচু করে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, যেন ভয় পেয়ে পালাচ্ছে। সরি মণিমা, আসলে গতকাল রাত থেকে আমার জ্বর ছিল, তাই একটু দেরি হয়ে গেল। জ্বর ছিল? বেশ, ফোন ধরতে না পারার মতো অসুস্থ ছিলিস নাকি? তার কথা শুনে আমার মনে হলো আমি যেন ডাহা মিথ্যে কথা বলছি। আমি গলার স্বর আরও নরম করে বললাম, আমি ফোন সাইলেন্টে রেখেছিলাম আর তাড়াহুড়ো করে আসছিলাম, তাই আপনার কল দেখতে পাইনি। তোর ফোন সাইলেন্ট ছিল না। আমি তোকে 8 বার ফোন করেছিলাম, 8 বার। তুই একবারও দেখার প্রয়োজন বোধ করিসনি। বয়ফ্রেন্ড ফোন করলে তো তখন ঠিক বুঝতে পারতিস। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তার রাগের স্রোতের সামনে আমার আর কোনো কথা বলার সাহস হলো না। ঘরের ভেতরের বাতাসটা যেন ভারী হয়ে উঠল। মণিমা বেশ কয়েকবার ফুঁস ফুঁস করে নিঃশ্বাস ফেললেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, শুনে রাখ শতরূপা, এটা আর একবার হলে আমি তোকে কিন্তু কাজ থেকে বের করে দেবো। আর যেখান থেকে তোকে পাঠানো হয়েছে তাদের নামে মামলা করব। মিথ্যে করে বলবো তোর জন্য আমার মানসিক চাপ গেছে। মেন্টাল ক্রুয়েলিটির দোষে তোদের জেলের ঘানি টানাবো। ভয়ে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। বলে কি এই মহিলা? কি সাংঘাতিক মানুষ! আমি উপায়ন্তর না দেখে সোজা গিয়ে ওনার ডান পাটা জড়িয়ে ধরে বললাম, আমায় ক্ষমা করুন মণিমা, আমি কথা দিচ্ছি আর কখনো দেরি হবে না। আমি আপনার কথা মতো উঠবো বসবো, যা বলবেন তাই করবো। আপনার ক্ষমতা অনেক জানি। প্লিজ আমার উপর ক্ষমতা দেখাবেন না, শেষ হয়ে যাব আমি। আমার অবস্থা দেখে মণিমার চোখ দুটো পৈশাচিক আভায় জল করে উঠল। আমার মাথায় হাত রেখে তিনি বললেন, মনে থাকে যেন, এবারের মতো ক্ষমা করলাম তোকে। মণিমা মুখে যদিও বললেন আমাকে ক্ষমা করে দিয়েছেন,
বাস্তবে তার রাগ যেন অন্যভাবে প্রকাশ পাচ্ছিল। তিনি আমাকে পুরো বাড়ি জুড়ে দৌড় করিয়ে ছাড়লেন। নিচতলার পিউরিফায়ারের জলটা খেলে আমার হজম ভালো হয়, তাই সেখান থেকেই জল আনবি। মণিমা, আপনার ঘরের বাইরেও তো পিউরিফায়ার আছে। ও জলটা খেলে আমার খাবার হজম হয় না, যা বলছি তাই কর। এটা তো মাত্র শুরু ছিল। ভারী জলের জারিকেন ভরে আনার পরেই তিনি আদেশ করলেন, আমার বাসি কাপড়গুলো কেচে দে তো। ব্যালকনিতে দিবি না, ছাদে নিয়ে যাবি। ব্যালকনিতে তো বেশ রোদ পাওয়া যায় মণিমা, ছাদে যেতে তো সময় লাগবে। ব্যালকনিতে ভেজা কাপড় মেলা থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। আমি অসহায়ভাবে তার কথাগুলো মেনে নিলাম। পুরো বাড়ি ঘুরতে ঘুরতে আমার পিঠ, কোমর, পা ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো অভিযোগ করার সাহস আমার ছিল না। সারা দিন কাজ করতে করতে, মণিমার আদেশ মেনে 1 তলা থেকে 4 তলা দৌড়াদৌড়ি করতে করতে আমি গত রাতের দুঃস্বপ্নে দেখা ঘরটা খুঁজে চলেছিলাম। সেই ঘরটা, যার বিশাল আয়তকার একটা আয়না ছিল, যা লম্বা বারান্দার কোনো একটা দেওয়ালের সঙ্গে সেঁটেছিল। মণিমার কল্যাণে প্রথম দিনেই মায়া কাননের সমস্তটাই ঘোরা হয়ে গেছিল, কিন্তু সেই ঘর আর সেই আয়নাটা আমি কোথাও খুঁজে পেলাম না। যদিও লম্বা বারান্দা ধরে হাঁটতে হাঁটতে আমার গায়ে কাঁটা দিচ্ছিল, আমি স্বপ্নে যতটুকু অংশ দেখেছিলাম বুঝতে পারছিলাম সেটা এই বাড়িরই অংশ। আমার মন বলছিল যে নারকীয় ঘটনা আমি নিজের স্বপ্নে দেখেছি সেটা এই বাড়িতেই ঘটেছিল, আর আমি নিজেই সেটা দেখেছি। হ্যাঁ, কিন্তু আমি কি করে দেখলাম? আমার দুঃস্বপ্নের সঙ্গে বাড়িটার একটা কিছু যোগাযোগ আছে, সেই সন্দেহটা আরও প্রবল হলো পরদিন বেলা 11টা নাগাদ। মণিমাকে স্নান করাবো আরও আধ ঘন্টা পর। ওনার হঠাৎ মনে হলো ছোট কাবারটা দেওয়ালের যেদিকে রয়েছে তাতে ঘরের শোটা নষ্ট হচ্ছে, তাই সেটা সরিয়ে অন্য পাশে করা দরকার। কাবারটা ছোট হলেও পোক্ত দামি কাঠের তৈরি। আমার দুর্বল শরীর নিয়ে সেটাকে সরাতে বেশ বেগ পেতে হলো। তবু কোনো মতে কাজটা করছি, এমন সময় বাইরে থেকে একটা কণ্ঠস্বর শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। ভালো আছেন মা? যেন ঘরের মধ্যে বাঘ ডেকে উঠল। আমি ফিরে তাকাতেই মাথাটা ঘুরে গেল। কাবারটাকে ধরে না রাখলে হয়তো পড়েই যেতাম। মায়ের কথা মনে পড়লো তাহলে? বাঘের কথায় বাঘিনী সমান তেজে উত্তর দিলেন। মণিমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই হাসতে হাসতে ঢুকে এলো গত রাতে আমার দুঃস্বপ্নে দেখা সেই লোকটা। একদম সেই হাসি, সেই কণ্ঠস্বর আর সেই চোখ, শুধু বয়সটা একটু বেশি। চুলের সামনে পাক ধরেছে, সঙ্গে চড়া একটা ফ্রেঞ্চ পারফিউমের গন্ধ। আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে অদ্ভুত গলায় প্রশ্ন করলো, এটা আবার কে? কে আবার? মণিমা কথাটা বলার আগেই আমার কানের ভেতর কেউ যেন ফিস ফিস করে বলে উঠল, সুপ্রতীক মুখার্জি, অপরাজিতার স্বামী, ব্যাংকে চাকরি, 2005-এ টাকা তছরূপের অভিযোগে হাজত পাস, অভিরূপের সাহায্যে ঝামেলা মেটে। আমিও আরো একটু হলেই সব গড়গড় করে বলে ফেলছিলাম, কিন্তু দুবার সুপ করার পরই মণিমা বাজখাই গলায় ডেকে উঠলেন, এই কি হয়েছে তোর? সুপ্রভাত স্যার। বলেই আমি ঘরে গিয়ে আবার নিজের কাছে মন দিলাম। গুড মর্নিং। বেশি কায়দা। বসো তুমি সুপ্রতীক, এই চেয়ারটায় বসো। সে তো বসবো, কিন্তু ও কি করছে? এত ভারী কাপড় সরাতে পারবে? আর সরাচ্ছেই বা কে? আরে ওই আমিই বলেছিলাম এই দেয়ালটায় ঠিক মানাচ্ছে না, তাই সরিয়ে ওই দেয়ালে করে দিচ্ছিলাম। বাচ্চা মেয়েকে দিয়ে এসব করাচ্ছেন? বলেই লোকটা এগিয়ে এসে বলল, ওই দেখি সরে যাও, আমি সরিয়ে দিচ্ছি। আমি তাড়াতাড়ি সরে গেলাম। সুপ্রতীক ছাড়ো, ও পারবে। চাই পারবে, দেখে তো 15 কি 16 বছর বয়স বলে মনে হচ্ছে। সুপ্রতীক অনায়াসে কাবারটা চাগিয়ে ধরে বলল, তোমার মতো সরল মানুষের ওকে 15 বলে মনে হবে, ওর বয়সে 21। মেয়েদের দেখে বাচ্চা মনে হয়, ওরা বাচ্চা সেজে থাকে। হ্যাঁ, আপনার মেয়ে অবশ্য খুব চেষ্টা করে বাচ্চা সাজার। সুপ্রতীকের এই কথাটা মণিমা শুনতে পেলেন না। একটু গলা নিচু করেই কথাটা বলেছিল সে। মণিমা জানলার বাইরে তাকিয়ে বললেন, অভিকে কতবার বলেছি কাব্বারটা সরিয়ে দিতে বা কাউকে বলে সরাতে, ওর আর মনেও থাকে না।
আজ তুমি এলে বলে কাজটা হলো। দেখুন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট। মণিমা কথাটা বলার সঙ্গে সঙ্গেই দুবার হাঁচি দিল। এই কি হলো তোর? তোমার কি ডাস্ট অ্যালার্জি আছে? আমি মাথা নেড়ে জবাব দিলাম। যা নিচের কল থেকে মুখ চোখ ধুয়ে কিছুক্ষণ রোদে বসে আয়, যা। নিচে আবার কেন পাঠাচ্ছেন? এই ঘরেই তো অ্যাটাচ বাথ আছে। আমার বাথরুমে আমি বাইরের কাউকে ঢুকতে দিই না, তুমি জানো না? কার কি রোগ কি ব্যাধি। হ্যাঁ তাও তো, অনেকদিন আসা হয়নি তো তাই ভুলে গেছি। তুই হাঁ করে দেখছিস কি? যা নিচে যা। আমি আর দেরি করলাম না, বেরিয়ে যেতে যেতে শুনলাম তিনি বলছেন, যত সব জ্বর হাঁচি কাশি নিয়ে আমার ঘাড়ে এসে পড়েছে। ঘর থেকে বেরিয়ে আমার কান্না পাচ্ছিল। মণিমার অপমান আর নিতে পারছিলাম না, কিন্তু টাকারও প্রয়োজন, না হলে বাড়িতে মা অপমান করবে। অবশ্য মায়ের বলা কথাগুলো বেশি গায়ে লাগে, আর তাই কথাগুলো ভাবতে ভাবতে একেবারে একতলায় চলে এসেছিলাম। একদম বাগানের দিকে একটা বেসিন আছে, সেদিকে যাচ্ছিলাম। ওটা কেউ খুব একটা ব্যবহার করে না। আমার মতো জ্বর ব্যাধিগ্রস্ত মানুষ সেটা ব্যবহার করলে মনে হয় না কারোর আপত্তি থাকতে পারে। চোখ মুছতে মুছতে আমি সেদিকেই এগোচ্ছিলাম। এমন সময় হঠাৎই বাঁচাও 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 ফিস ফিস করে হলেও স্পষ্ট কথাটা শুনতে পেয়ে আমি চমকে ফিরে তাকালাম। বাড়ির পিছনের দিকটায় এসে পড়েছি। এদিকে 2-3টে ঘর আছে। মাঝের যে ঘরটা, শব্দটা বোধহয় সেদিক থেকেই এসেছে। এই বাড়িতে আমি পা রাখার পর থেকেই আমার সঙ্গে নানা রকম অদ্ভুত ঘটনা হচ্ছে। তার উপর মণিমার অপমান, এত কিছু আর নেওয়া যাচ্ছিল না। আমি জোর করে ফিরে বেসিনটার দিকে যেতে গেলাম, কিন্তু এক পা বাড়াতে না বাড়াতেই আবার শুনতে পেলাম, বাঁচাও বাঁচাও, হাসপাতালে নিয়ে চলো, হাসপাতালে নিয়ে চলো, চলে যাচ্ছে চলে যাচ্ছে, হাসপাতালে হাসপাতালে নিয়ে চলো। আমি আর সেখানে থাকতে পারলাম না, ছুটে আবার ওপরে চলে এলাম। লিফটের অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে উঠে আসছিলাম, কিন্তু দোতলার ল্যান্ডিংয়ে আমার হাত কেউ যেন শক্ত করে টেনে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই কড়া ফ্রেঞ্চ পারফিউমে ভরা বিশাল একটা দেহ আমাকে নিজের বুকে টেনে নিল। এরকম ঘটনা আগে আমার সঙ্গে কখনো ঘটেনি। আমি কি করব বুঝতে পারলাম না। সুপ্রতীক ততক্ষণে আমাকে একপাশে টেনে নিয়ে গিয়ে আমার সাথে যাতা করতে শুরু করলো। ওরে কচি মুরগি, তোর হাড়গোড় সমেত চিবিয়ে খাবো আজ। আমার ইচ্ছা করছিল লোকটাকে ঠেলে সরিয়ে দিয়ে ছুটে পালাই, কিংবা গলা তুলে চিৎকার করি, কিন্তু কিছুই করতে পারলাম না। আমার চারিদিকে দম বন্ধ করা অন্ধকার, আর আমি যেন তার ভেতরেই সংকুচিত হয়ে যেতে লাগলাম। আমাকে যে লাঞ্ছিত করছে, উল্টে তার বাহু পাশে আরো বেশি করে মিশে যাচ্ছিলাম। আমার সঙ্গে কি হতো জানি না, যদি না। এই সুপ্রতীক, কি করছো? সুপ্রতীক এক ছটকায় আমায় ছেড়ে অন্যদিকে চলে গেল। আমার শরীরে যেন এক ঠান্ডা মুক্ত বাতাস এসে লাগলো। পুরো ঘটনাই ঘটছিল দোতলার ল্যান্ডিংয়ে। অভিরূপ চোয়াল শক্ত করে বলল, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি করছিলে তুমি? না আসলে ওকে জিজ্ঞেস করছিলাম একটা কথা। শাট আপ ইডিয়েট! লজ্জা করে না তোমার? ওপেন জায়গায় বাদরামি করছো। এখনই ইভান চলে এলে কি হতো? বাড়িতে ছোট বাচ্চা আছে সেটা ভুলে গেছো নাকি? যাও তুমি এখন, প্লিজ আমার সামনে থেকে বিদায় হও। আউট! সুপ্রতীক মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নেমে গেল। আমি অপদার্থের মতো উবু হয়ে বসেছিলাম। কাঁদতে ইচ্ছা করছিল খুব খুব, কিন্তু কেন জানি না বুকের উপর একটা পাথর চাপিয়ে দিয়েছিল কে। শতরূপা। নরম গলায় বার দুয়েক ডাকার পর অভিরূপের দিকে আমি চোখ তুলে তাকালাম। তুমি ঠিক আছো তো? আমি ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ জানালাম। আমি বুঝতে পারছিলাম আমার দৃষ্টি উদ্ভ্রান্ত, চুল উস্কো ফুস্কো পাগল পাগল দেখাচ্ছে আমাকে। তবুও কোনো মতে উঠে দাঁড়িয়ে আমি সিঁড়ি দিয়ে উঠে 3 তলার দিকে এগোলাম। অভিরূপ ল্যান্ডিং থেকে বলে উঠল, শোনো, তুমি চাইলে আজ বাড়ি চলে যেতে পারো। আমি মাকে বলে। কথা বলতে বলতে থেমে গেল সে। আমি তার কথা শুনতে শুনতেই যন্ত্রের মতো উপরে চলে এলাম। জানি ওর কথায় উত্তর না দিয়ে অসভ্যতা আমি করেছি। উনি আমার মালিক, অন্নদাতা। তাছাড়া একটু আগে উনি আমাকে রক্ষা করেছেন, কিন্তু তাও আমার মুখ থেকে আর কথা বের হলো না। এতটুকু পড়ার পর ডায়েরিটা বন্ধ করে শতরূপার দিকে তাকিয়ে দেখল অনিরুদ্ধ।
বাগানের এক কোণের দোলনা জোরে জোরে দুলছে। সেদিকে তাকিয়ে অনিরুদ্ধ দেখল দোলনাটায় শতরূপাই দোল খাচ্ছে, মনের আনন্দে একেবারে ছোট্ট একটা বাচ্চার মতো। অনিরুদ্ধদা, মায়া কারণে একটা দোলনা ছিল জানো তো, দোল খেতাম আমি সেটাতে। অনিরুদ্ধ সামান্য হেসে তার সামনে বসে থাকা ঘুমন্ত শতরূপার দিকে তাকালো। স্থিত তত্ত্ব মন্ত্রের সাহায্যে শতরূপাকে কিছুক্ষণের জন্য সমাধিস্থ করেছে অনিরুদ্ধ। আর তাই শতরূপার পার্থিব শরীর ছেড়ে সূক্ষ্ম শরীরটা বাইরে বেরিয়ে এসে দোল খাচ্ছে। সূক্ষ্ম শরীরটা অবশ্য অনিরুদ্ধ ছাড়া আর কেউ দেখতে পাবে না। এমন নয় যে অনিরুদ্ধ অশরীরীদের দেখতে পায়, তবে যেহেতু শতরূপার উপর সে নিজে মন্ত্র প্রয়োগ করেছে, তাই শতরূপার সূক্ষ্ম শরীরটা সে দেখতে পাচ্ছে। ডায়েরিটার অনেকটা পড়া হয়ে গেছে, আর সামান্যই বাকি। শতরূপাও একটু পরে জেগে উঠবে, তাই আবারও অনিরুদ্ধ লেখাটায় মন দিল। সেদিনের পর থেকে আমি যন্ত্রের মতোই হয়ে গেছিলাম। মণিমা যা বলতেন যন্ত্রের মতো করে যেতাম। সবকিছু বলার পরেও উনি মুখ ঝামটা দিতেন, সব চুপচাপ শুনে যেতাম। দেখতে দেখতে আরো 3টে দিন কেটে গেল। রাতে ঘুমোতে পারতাম না, হয় মণিমা ভুল বকতেন, না হয় আমি স্বপ্ন দেখতাম। মণিমা ঘুমের ওষুধ খেয়েও ঘুমিয়ে ঘুমিয়ে ভুল বকতেন। কি বলতেন আমি স্পষ্ট বুঝতে পারতাম না, তবে ওই দোলন যেমন বলেছিল মেনকার ছাপ দিয়ে পড়ার, বাচ্চা চুরি হয়ে যাওয়া, এসব নিয়েই হয়তো বিড়বিড় করতেন। আবার মাঝে মধ্যে বলতেন, এই কবে আমার বাড়ি থেকে যাবি বলতো, কবে আমার বাড়ি থেকে যাবি? হ্যাঁ, এই ঘরে তোর কোনো অধিকার নেই, তোকে আমার ভয় করে, ভয় লাগে, দূরা দূরা দূরা। বুঝতেই পারতাম মণিমা ঘুমিয়ে ঘুমিয়ে আমাকেই বলছেন। আমার প্রতি ওনার ঘৃণা এতটাই যে তিনি ঘুমিয়েও আমার নামে বিষোদ্গার করছেন। আবার উনি চুপ করে গেলে আমি স্বপ্ন দেখতাম যেন আমি মেঝেতে গড়াগড়ি খাচ্ছি, আমার মাথা থেকে কোমরের নিচ পর্যন্ত আগুনে পুড়ে যাচ্ছে। আর দূরে চেয়ারে বসে সুপ্রতীক আমাকে দেখছে, আর তার সেই বিশ্রী নেকড়ের মতো ফ্যাসফ্যাসে হাসিটা হাসছে। আবার দিনের বেলা মণিমার ঘরের বাইরে এলেই মাঝে মধ্যে কান্নার আওয়াজ শুনতে পেতাম, যেন সেই পিছনের ঘর থেকে কেউ কাঁদছে। ব্যাপারটা একটানা ঘটলে হয়তো অস্বস্তিটা হতো না, বরং একটা অভ্যাসের মতো হয়ে যেত। কিন্তু সেটা না হয়ে কান্নাটা শুনতে পেতাম হঠাৎ হঠাৎ, আর তাই অদ্ভুত একটা ভয় ধরে নিয়েছিল আমাকে। বারবার মনে হতো এই বুঝি কান্নার শব্দ শুনতে পাবো, কিন্তু শুনতে পেতাম না। আর যখন মনে হতো আর শুনতে পাবো না, সব চলে গেছে, সব ঠিক হয়ে গেছে, তখনই কান্নার শব্দ শুনতে পেতাম। আমি জানি ওই ঘরের ভিতর কিছু আছে। আমি বুঝতে পারছিলাম কেউ আমাকে ইশারা করছে ওই ঘরটা খোলার জন্য। আমিও বুঝতে পারছিলাম ওই ঘর আমাকে খুলতেই হবে, না হলে আমিও পাগল হয়ে যাব। সেদিনটা ছিল শনিবার। আমি বুঝতে পারছিলাম আমার শরীর ভেঙে যাচ্ছে। মণিমা বারবার বলতেন, কি ছিরি হচ্ছে তোর? খাচ্ছিস না ঠিক করে নাকি? হ্যাঁ, তুই বাড়ি ফিরলে তোর বাপ মা তো আমাদেরকে গাল দেবে রে। আমি উত্তর না দিয়ে কাজ করে যাচ্ছিলাম। হঠাৎ সকালে কি একটা কাজে অভিরূপ তার মায়ের ঘরে এসেছিল। আমি তার সামনে গিয়ে হাত জোর করে বললাম, স্যার স্যার প্লিজ স্যার, আপনার বাড়ির পিছনের দিকের ওই ঘরের দরজাটা একবার খুলুন। ওই ঘরে কিছু একটা আছে। আমি কান্নার শব্দ শুনতে পাই প্রায়। এই বাড়িতে কিছু একটা আছে, কিছু একটা আছে, আমি শুনতে পাই, রোজ পাই ওই শুনতে। এই মেয়ে, তুই কি বলছিস রে? 1 মিনিট মা, এই বাড়িতে ওর কিছু একটা সমস্যা হচ্ছে, সেটা আমিও বুঝতে পারছি। অভিরূপের ব্যক্তিত্বে এমন কিছু একটা ছিল যার জন্য কেউই তার মুখের উপর কথা বলতে পারতো না। এমনকি মণিমাও চুপ হয়ে যেতেন। অভিরূপ আমার দিকে ফিরে বললেন, কোন ঘরের কথা বলছো? ওই নিচের তলায় পিছনের দিকে যে পরপর 3টে ঘর, ওর মাঝের ঘরটায়। কে কাঁদে ওই ঘরে? একটা মেয়ে। মেয়ে? কোন মেয়ে? তুমি তাকে চেনো? না, শুধু যেন কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কখন শোনো তুমি? সব সময়, মানে মাঝে মধ্যে যখন নিচের দিকে যাই শুনতে পাই কান্নার আওয়াজ। আমি কাউকে সাহস করে বলতে পারিনি, আজ আপনাকে সাহস করে বললাম। আমি কথাগুলো বলে মণিমার দিকে তাকালাম। বুঝতে পারলাম উনি ভয় পেয়েছেন। মুখ থমথম করছিল ওনার মুখেই যত হম্বিতম্বি। আসলে উনি বড্ড ভীতু। বাড়িতে ভৌতিক ব্যাপার ঘটছে এটুকু শুনেই তার মুখের রং পাল্টে গেল। অভিরূপ কিন্তু ভয় পেলেন না। তিনি আগের মতোই অবিচল মুখে বললেন, বেশ,
ঘরটায় যাই, চলো। কি আছে বা কে আছে চলো দেখি, কি চলো। অভিরূপের সঙ্গে আমি নেমে এলাম নিচে। বুকের ভিতর থুকপুক করছিল। কি হবে কি হবে একটা চিন্তা। বারান্দা পেরিয়ে মুরামের রাস্তা দিয়ে ঘুরে পিছনের দিকে গেলাম। পিছনের দিকে সেই 3 ঘরের মাঝেরটার সামনে এসে দাঁড়ালাম। এই ঘর? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। তুমি এখন কিছু শুনতে পাচ্ছ? ইতিমধ্যে বেশ কয়েকজন চাকর এসে দাঁড়িয়েছে। রান্নার তনিমাও এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি এখন কান্না শুনতে পাচ্ছি না, তবে আজ বেশ কয়েকবার আমি শুনবো, এটা আমি জানি। আমার মাথার সাথে কেউ খেলছে, বিশ্বাস করুন। পাগল নাকি? বেশ, খুলে দেখা যাক। এই ঘরে কি আছে সত্যি কথা বলতে কি আমিও জানি না। এই বলে তিনি ঘুরে একজন চাকরকে ডেকে ঘরের তালা খুলতে বললেন। নিচের ঘরগুলোর তালা বোধহয় এর কাছেই থাকে। লালন নামের লোকটা এগিয়ে এসে চাবি দিয়ে তালা আলগা করে সশব্দে দরজা খুলে দিল। অনেক বছর ধরে বন্ধ ঘরে যেমন গন্ধ হয়, তেমনই একটা দূষিত বাতাস এসে লাগলো আমার মুখে। এই সবাই মোবাইলে আলো ফেলা ঘরের মধ্যে। প্রায় 5-6 জন মিলে এগিয়ে এসে মোবাইলের আলো ফেললো ঘরের মধ্যে। এসো আমার সঙ্গে। দাদা সাবধানে। তনিমা সাবধান করে। অভিরূপ সেসবের তোয়াক্কা না করেই আরেকটু ভিতরে ঢুকে যায়। দেখো, কিছু দেখতে পাচ্ছ? ঘরের ভিতর ভর্তি ভাঙাচোরা আসবাব, কিছু তাদের মধ্যে কাগজে মোড়া। সবগুলোই নোংরা কালিঝুলি মেখে তারা যেন এক একটা ডাইনি প্রেতিনী হয়ে বসে আছে। আমার ডাস্ট অ্যালার্জি ছিল বলে নাকে রুমাল চাপা দিয়েছিলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। কেউ নেই, কিচ্ছু নেই। এই ঘরের সমস্ত ফার্নিচার টেনে বের করো। ঘরে কোনো মানুষ লুকিয়ে আছে কিনা সেটা দেখতে হবে। চাকররা একটু ইতস্তত করে তারপর সবাই এগিয়ে এলো। এমনকি তনিমাও কোমরে ওড়না বেঁধে এগিয়ে এলো। মিনিট 15-র মধ্যেই সমস্ত ফার্নিচার বের করে ঘর খালি করে দেওয়া হলো। দেখো, আছে কিছু? আমি আর কি বলি, ফাঁকা ঘরের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নেড়ে না জানালাম। ঘরের মেঝে খুঁড়বো? দেখতে চাও কোনো লাশ পোতা আছে কিনা? আমি জোরে জোরে মাথা নেড়ে না জানালাম। ঠিক তো? আমি এবার মাথা নেড়ে হ্যাঁ জানালাম। শোনো শতরূপা, তুমি প্লিজ প্লিজ কাল থেকে কিছুদিন রেস্ট নাও। 1 সপ্তাহ মতো রেস্ট নাও। চিন্তা করো না, মাইনে আমি কাটবো না, তুমি পুরো স্যালারি পাবে। আর এই কদিন দোলন থাকবে মায়ের কাছে। আমি এবারও মাথা নেড়ে হ্যাঁ জানালাম। সত্যি আমার ছুটির দরকার ছিল, শুধু টাকাটার জন্য কষ্ট করে পড়েছিলাম। চলো মায়ের ঘরে চলো। অভিরূপ বারণ করে দিয়েছিলেন বলে মণিমাকে আমার ছুটির কথা জানালাম না। মনে হঠাৎ করেই একটা শান্তি নেমে এসেছিল। সারাদিনে সেদিন অনেকবার মণিমার ঘরের বাইরে গেছি, কোনো শব্দ পাইনি। মণিমার কথাগুলো তেমন গায়ে লাগলো না। মনে হলো 1 সপ্তাহ ছুটি, তারপর 2 সপ্তাহ যা হোক করে কাটিয়ে দিলেই ব্যাস মুক্তি। টাকাটা পেয়ে কাজটা আমি ছেড়ে দেব। 12,000 টাকা পেলে মায়ের হাতে তুলে দিলে মাস 2-1-এর জন্য ওনারও বকবক বন্ধ থাকবে। অন্তত 2 মাস শান্তি। খুশি মনেই ছিলাম সারাদিন। মণিমা তাড়াতাড়ি শুয়ে পড়তেন, আমিও ক্লান্ত ছিলাম। তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে শুয়ে পড়বো ভাবছিলাম, কিন্তু শান্তির ঘুম আমার কপালে ছিল না। রাতে ঘুমাচ্ছি এমন সময় মণিমার ডাকে ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি মণিমা বিছানার উপর আধশোয়া হয়ে বসে আছে। তার চোখ বড় বড় করে খোলা। তার মুখ দেখে আমার ভয় গা কাঁটা দিয়ে উঠল। কি হয়েছে মণিমা? নিচের কল থেকে জল পড়ছে, যা বন্ধ করে দিয়ে আয়, যা। আমি একটু থতমত খেয়ে উঠে বসলাম। নিচের কল থেকে জল পড়ছে সেটা উনি বুঝলেন কি করে? মণিমা কি বলছেন? কি বলছি বুঝতে পারছিস না হারামজাদি? নিচের কল খুলে রেখে এসেছিস তো, নদীর মতো জল বয়ে যাচ্ছে। যা যা শিগগিরই বন্ধ করে দিয়ে আয়। নিচের কল খোলা আপনি বুঝতে পারছেন কি করে? আমি স্বপ্নে দেখেছি, আমার স্বপ্ন কখনো মিথ্যে হয় না। যা, তুই এখনই যা। নাইট ল্যাম্পের আলোতেও বুঝতে পারছিলাম মণিমার চোখ রাগে লাল হয়ে উঠেছে। আমি দেরি না করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। নিচে নেমে দেখি সত্যিই কল থেকে জল পড়ছে। খুবই আশ্চর্য হয়েছিলাম। পরে অবশ্য, যাই হোক, পরের কথা পরে বলবো। কল বন্ধ করে ফিরছিলাম। 3 তলায় উঠে শব্দটা শুনতে পেলাম। না, কোনো কান্নার শব্দ নয়, হাসির শব্দ। আমার দুঃস্বপ্নে দেখা সেই হাসির শব্দ, সুপ্রতীকের হাসি।
ভয় আমার পা কাঁপতে শুরু করে দিয়েছিল। আমি দ্রুত লম্বা বারান্দা দিয়ে হেঁটে মণিমার ঘরের পথ ধরলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। একটা ঘরের সামনে এসে আমাকে দাঁড়িয়ে পড়তেই হলো। এই ঘরটার ভেতর থেকেই সুপ্রতীকের গলা শুনতে পেলাম। অভিরূপের বাচ্চা খুব বেড়েছে। একটা 5 পয়সার মেয়ের সামনে আমাকে যা নয় তাই বলে অপমান করলো। টাকার গরম খুব। আজই বদলা নেব। রাত 12টায় নর্থ উইং এর ছাদে উঠে পায়চারি করতে যাবে, তখনই ধাক্কা মেরে ফেলে দেব, ঠিক যেমন ওর বউকে। কথাগুলো সুপ্রতীক বলছে এটা স্পষ্ট বুঝতেই পারলাম, কিন্তু কার সঙ্গে বলছে সেটা বুঝতে পারলাম না। এখন আসি, আর মাত্র 1 ঘন্টা, তারপরে। আমি কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এলাম। মণিমা অঘরে ঘুমাচ্ছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। অভিরূপ অফিস থেকে রাত 11:30 নাগাদ ফেরে প্রতিদিন। দারোয়ান গেট খোলে, বড় মার্সিডিজ গাড়িটা ঢোকে। মেনকার মৃত্যুটা অস্বাভাবিক সেটা নিয়ে আমার সন্দেহ ছিল, আজ নিশ্চিত হলাম। আমার কাছে অভিরূপের ফোন নাম্বার ছিল। ফোন করলাম, তুলল না। আমি বারান্দায় অপেক্ষা করে বসে রইলাম। শেষে অনেক ভেবে অভিরূপের গাড়ি ঢুকলেই ছুটে চলে যাব ওনার কাছে, সব বলে দেবো সব। কিন্তু প্রায় যখন 12টা বাজতে 5 মিনিট বাকি, তখনও অভিরূপ ফিরল না দেখে আমি নিজেই নিচে নেমে গেলাম। দারোয়ান দেবাশিস তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, দেবুদা, অভিরূপ স্যার ফেরেননি এখনো? স্যার তো আজ তাড়াতাড়ি ফিরেছেন, বিকেলেই ফিরলেন। বাড়িতেই তো আছেন, এতক্ষণে বোধহয় ছাদে উঠে ঘুরে বেড়াচ্ছেন। কেন গো? আমার বুক ধরাস করে উঠল। ঘড়িটা দেখলাম, 12টা বেজে 2 মিনিট হয়েও গেছে। আমি পাগলের মতো ছুট দিলাম। লিফটে করে উঠে এলাম 4 তলায়। তারপর লোহার সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলাম ছাদে। বাড়িটা বিরাট, দুপাশে 2টো ডানার মতো অংশ মেঝের একটা লম্বা অংশের সঙ্গে জোড়া। ডান দিকটা নর্থ হবে হিসেব করে সেদিকে ছুটে গেলাম। এদিকটা অন্ধকার, কাউকে দেখতে পেলাম না। সবে অভিরূপ স্যার বলে ডাকবো ভাবছি, এমন সময় আমাকে পিছন থেকে কেউ জড়িয়ে ধরল। আবারও সেই চড়া ফ্রেঞ্চ পারফিউম, আবারও সেই গড় করে নিঃশ্বাস, আবারও সুপ্রতীক। কিন্তু এবার আর আমি চুপ করে রইলাম না, চিৎকার করে উঠলাম, বাঁচাও বাঁচাও, কে আছো? আমার চিৎকার বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই বোধহয় সাউথ উইং থেকে একটা গলা ভেসে এলো। এই কে কে ওখানে? অভিরূপ। সে ছুটে এলো অন্য প্রান্ত থেকে। সুপ্রতীক আমাকে ছেড়ে দিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। অভিরূপ মোবাইলের আলো ফেলে বলল, এ কি, তোমরা এখানে কি করছো? আমি তৈরিই ছিলাম, কিভাবে কি বলবো ভেবেই রেখেছিলাম। কিন্তু আমি কিছু বলার আগেই শুরু হলো নাটক। সুপ্রতীক হাউ হাউ করে কেঁদে উঠে অভিরূপের পায়ে লুটিয়ে পড়ল। দাদা বিশ্বাস করুন, দাদা বিশ্বাস করুন, আমার দোষ নেই। ও আমাকে রাতে ডেকে পাঠালো, বলল রাত 12টা নাগাদ আমাকে নাকি ও কি সব বলবে। এই বাড়িতে কারো একটা ব্যাপারে ওনাকে কি সব জানতে পেরেছে। এদিকে আমি তো অনেকদিন আসি না, আপনি রাতে ছাদে থাকেন আমি ভুলেই গেছি। আমি ভাবলাম হয়তো সত্যিই কিছু বলবে, তাই আমি এলাম। আমি আসতেই ও আমার উপর ঝাঁপিয়ে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আমি কিচ্ছু জানি না দাদা, আমি কিচ্ছু করিনি দাদা, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমি নির্দোষ। সুপ্রতীকের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার শিরদাঁড়া দিয়ে নেমে গেল একটা ঠান্ডা স্রোত। ছাদে এদিকে অনেকগুলো চাকর বাকর এসে উপস্থিত হয়েছে। তারা সবাই আমার দিকে ঘৃণ্য দৃষ্টি দিয়ে দেখছে। এদিকে অভিরূপকে দেখে মনে হলো সুপ্রতীকের কথা সে বিশ্বাস করছে না। সে সমস্তটা শুনে আমার দিকে ফিরে বলল, উনি ঠিক বলছেন শতরূপা, তুমি। আমি এবার 2 হাত জোর করে কেঁদে উঠলাম, সমস্ত কথা গড়গড় করে বলে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই যেন সমস্ত কিছু বলে ফেললাম। আমার কথা শুনে চাকররা যেন আরো চমকে গেল। তারা কেউ অভিরূপকে, কেউ সুপ্রতীককে, আবার কেউ নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করতে লাগলো। দাদা ওর কথা বিশ্বাস করবেন না, ও মিথ্যা বলছে। আমি শাট আপ। সুপ্রতীককে থমকে চুপ করিয়ে দিল অভিরূপ। অভিরূপ কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টি নিয়ে আমার দিকে চেয়ে রইল। তারপর একটা নিঃশ্বাস ছেড়ে বলল, মা তোমাকে বলেছে নিচের কলের জল বন্ধ করে আসতে, আর সেটা বন্ধ করে ফেরার সময় তুমি সুপ্রতীকের গলা শুনতে পেয়েছো। হ্যাঁ। কিন্তু মা 3 তলায় শুয়ে নিচের তলার কল থেকে জল পড়ার শব্দ শুনতে পেলেন, এটা সত্যি? সত্যি স্যার, সত্যি বলছি। হতেই পারে না, আপনি এখনই মায়ের ঘরে চলুন।
মা তো ঘুমোচ্ছেন। ঘুমাচ্ছেন জানি, তবুও আপনি চলুন, জিজ্ঞেস করুন এই মেয়ে সত্যি বলছে না মিথ্যা। আমার মান সম্মানের ব্যাপার দাদা, আপনি যদি না যান আমি নিজে যাব। আচ্ছা, আমি যাচ্ছি। সত্যি ব্যাপারটা সিরিয়াস। আমিও যাব। হ্যাঁ, তুমিও যাবে, আমিও যাব, আর ও যাবে। বাকি সার্ভিসের যারা যারা আছো যে যার ঘরে যাও, রেস্ট নাও। অন্ধকারের মধ্যে খেয়াল করিনি, কিন্তু চাকররা সব চলে যাওয়ার পর দেখলাম অভিরূপের স্ত্রী অর্থাৎ দোলন, সেও এসে দাঁড়িয়েছিল, আমার দিকে ভুরু কুঁচকে চেয়ে রয়েছে। একটু পরেই আমরা নেমে এলাম মণিমার ঘরের সামনে। অভিরূপ ঢুকলো সবার আগে, তারপর সুপ্রতীক, দোলন, আর শেষে আমি। মা, মা। মণিমা চোখ খুলে তাকালো। প্রথমটা কিছু বুঝতে না পেরে বোকার মতো আমাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর একসাথে এতগুলো মানুষ দেখে অবাক হয়ে তাকালেন। কি ব্যাপার এত রাতে? একটা ব্যাপার ঘটে গেছে মা, একটু মন দিয়ে শোনো। এটুকু বলে কোনো রকম ভনিতা না করেই পুরো ঘটনাই বলে দিল। মণিমা শান্ত মুখে শুনলেন, তারপর সব শেষে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন। এবার তুমি বলো তো মা, শতরূপা যেটা বলছে সেটা কি ঠিক? তুমি সত্যি ওকে বাইরে কলের জল বন্ধ করতে বলেছিলে? মিথ্যে, মিথ্যে বলছে ওই মেয়ে। আমি ওকে কিচ্ছু বলিনি। আমি ঘুমের ওষুধ খেয়েছি আজ, 8:30 থেকে টানা ঘুমোচ্ছিলাম। আমার বুকে একটা ভারী পাথর চাপানো ছিল। মণিমার মিথ্যেটা শুনে সেই পাথরটা ধপ করে নিচে পড়ে গেল। সুপ্রতীক রাগী চোখে আমার দিকে তাকালো। অভিরূপও আমার দিকে ভাবলেশহীন মুখে চেয়ে রইল। মণিমা, আপনি কি বলছেন? কি বলছি মানে? আমি কখন তোকে নিচের কল বন্ধ করতে যেতে বলেছি? হ্যাঁ, আরে এই তো 11টা নাগাদ বললেন। চুপ, একদম মিথ্যে কথা বলবি না। মিথ্যে আপনি বলছেন? আমি কথাটা শেষ করতে পারলাম না, তার আগেই কঠিন হাতের একটা থাপ্পড় এসে পড়লো আমার মুখে। আমার মাকে মিথ্যুক বলো তুমি? সাহস কি করে হয়? অভিরূপের কণ্ঠে গোটা বাড়িটা যেন কেঁপে উঠল। আমি মাটিতে আছাড় খেয়ে পড়েই মুখ তুলে তাকালাম। অভিরূপের চোখে আগুন জ্বলছে, তার মায়ের চোখে ছলনার আভাস। সুপ্রতীকের চোখে অদ্ভুত বিলাসিতা, আর দোলন এক হাত নিজের বুকের মধ্যিখানে রেখে বড় বড় চোখে আমার দিকে চেয়ে রইলেন। আমাকে অভিরূপ হঠাৎ মেরে বসবে সেটা বোধহয় উনিও বুঝতে পারেননি। মার খেয়েও আমি হাত তুলে কিছু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু অভিরূপ রাগী মুখে বলে উঠল, আর একটা কথা বললে তোর গলায় পা তুলে এখানেই পুঁতে দেব। আমি ভয় চুপ করে গেলাম। শান্ত মানুষটাকে হঠাৎ এরকম হিংস্র হয়ে উঠতে দেখে আমি ভয় পেলাম। তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখনই বিদায় হও। আর দোলন, তনিমাকে ডাকো, বলো স্কুটি করে ওকে ওর বাড়িতে রেখে আসতে এক্ষুনি। এর প্রায় আধ ঘন্টা পর আমি বিশাল লোহার গেটটার সামনে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। দারোয়ান একটু দূরে নিজের চেয়ারে বসে আছে। দোলন আমাকে বলেছিল গেটের সামনে গিয়ে অপেক্ষা করতে। আমার ইচ্ছে ছিল না অপেক্ষা করার, কিন্তু এত রাতে আমি বাড়ি ফেরার গাড়ি পাবো না, তাই অপেক্ষা করতেই হল। কিছুক্ষণ পর তনিমা সত্যি এল। গাড়ি থেকে নেমে সে তার পার্স খুলে একটা খাম আমার দিকে বাড়িয়ে বলল, এই নে তোর টাকাটা, পুরোটাই আছে, দাদা বললেন গুনে নিতে। আমি খামটার দিকে তাকিয়ে রইলাম। জল গড়িয়ে পড়ছিল আমার চোখ থেকে। যে বাড়ি থেকে আমাকে এইভাবে চরম অপমানিত করে বের করে দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে টাকা নিতে আমার ইচ্ছা করছিল না। বেশি ঢং না করে টাকাটা নিয়ে নে। ছলাকলা তো ভালোই জানিস, একটা বয়স্ক অসুস্থ মানুষের নামেও মিথ্যে বলতে বাধে না তোর। ভালোই। কে তোর মা এসবে ট্রেনিং দেয়? পাড়ার খুব নাম করা মাল নাকি? আমার দোকান গরম হয়ে গেল তনিমার কথা শুনে। টাকা না নিয়ে ফেরার উপায় ছিল না। আমি কাঁপা কাঁপা হাতে খামটা নিতেই তনিমা গাড়িতে উঠে বসে বলল, আয় বস, তোকে বাড়িতে রেখে আসতে হবে। তনিমা শুধুমাত্র আমাকে বাড়িতে রেখে দিয়েই এলো না, বরং আমি তার দাদার বাড়িতে কি করেছি না করেছি তার সব কিছুই জানিয়ে দিল আমার মা বাবাকে। বস্তি এলাকায় থাকি, তাই রাস্তায় দাঁড়িয়ে তনিমা যা কিছু বলল তার সবটাই আশেপাশের লোকেরাও শুনল। এক কথায় যদি বলি, গোটা পাড়ায় রটে গেল আমি চরিত্রহীন, এক কথায় বেশ্যা। এর পরের 7টা দিন কেটেছে অসুস্থতা। সকালের দিকে তবুও একটু ঠিক থাকি, কিন্তু বেলা বাড়লেই আমার জ্বর আসে। সেই সাথে কানের কাছে সেই কান্না, আর আমাকে বাঁচাও, আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমাকে বাঁচাও, আমাকে হাসপাতালে নিয়ে চলো।
এই কথাগুলো শুনতে পাই। এদিকে ঘুমাতেও পারি না। চোখ বুঝলেই দেখি সুপ্রতীক আমার গায়ে আগুন দিচ্ছে, নয়তো মহিমা আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিচ্ছে, নয়তো অভিরূপ আমাকে জ্যান্ত মাটিতে পুঁতে দিচ্ছে। আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মার কাছে আমার রোজগারের টাকাটা ছিল, কিন্তু আমার জন্য তিনি সেটা ডাক্তারের ওষুধ কিনতে চাননি। যে আয়া সেন্টার থেকে আমাকে মায়া কানুন পাঠানো হয়েছিল, তাদের কাছে চক্রবর্তীর তরফ থেকে কমপ্লেন গেছে আমার নামে, তাই তারাও আর আমার খোঁজ খবর রাখছে না। ইতিমধ্যে আমি একদিন রেল লাইনে শুয়ে আর একদিন একটা গাছে গলায় দড়ি দিয়ে মরার চেষ্টা করেছি, কিন্তু দুবারই কেউ না কেউ বাঁচিয়ে নেয়। শেষ পর্যন্ত আবার পিসি, উনি এক ডাক্তারের বাড়ি বাসন মাজার কাজ করেন, সেই ডাক্তারের হাতে পায়ে ধরে আমার চিকিৎসার কথা বললেন। ডাক্তারবাবু দয়া দেখালেন, আমাকে দেখতে এলেন, বিনামূল্যেই ওষুধ দিলেন, কিন্তু কাজ হলো না। আমার অবস্থা দেখে এবং আমার কথা শুনে তিনি আমাকে সাইকিয়াট্রিস্ট ডক্টর যশোধরা মিত্রের কাছে যেতে বললেন, কিন্তু সেখানে গিয়েও লাভ হলো না। আমাকে ওরা সবাই ঘিরে রেখেছে, ওরা সব সময় আমার মাথার চারপাশ থেকে হাসছে, কাঁদছে, নানা রকম শব্দ করছে। শীঘ্রই ভালো কিছু একটা না হলে আমি হয় আত্মহত্যা করবো, না হয় সম্পূর্ণভাবে পাগল হয়ে যাব। শুনলেন গল্প মায়া কানন। আজ প্রথম পর্ব। গল্প পাঠে ছিল কুন্তল। অন্যান্য চরিত্রে সুনন্দা ওয়াঘমারে অধ্যায়, মণিকর্ণিকা চক্রবর্তী শিপ্রা, অভিরূপ অভিষেক, সুপ্রতীক সৌরভ সাহা, দোলন অস্মিতা, তনিমা চকিতা চট্টোপাধ্যায়, পিসি বর্ণালী, দিয়তিমা মণ্ডল মৌটুসী, দেবাশিস ও মালি লিও, শতরূপা বর্ণিশা এবং অনিরুদ্ধর ভূমিকায় সুগত। নির্দেশনা টিম বিভা ক্যাফে, প্রযোজনা বিভা পাবলিকেশন। কেমন লাগছে আমাদের গল্প অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পেয়ে যান আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।